জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থাটাই বা কোথায়? সেই হিসেব বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির আজকের এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দর্শক, আজকের রাজনীতির এই আয়োজন একটু ভিন্ন। বিশেষ করে আপনারা সবাই জানেন, জুলাই গণহত্যার যে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচারের প্রথম রায় আসতে যাচ্ছে আগামীকাল। এবং এই যে রায়টি, সেটি হচ্ছে জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড, প্রধান মাস্টারমাইন্ড এবং নির্দেশদাতা, উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনা যেই মামলার প্রথম আসামি, এবং একই সঙ্গে সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই তিনজন নিয়ে এই মামলার আসামি, যেখানে চৌধুরী আবদুল্লাহ আল মামুন এরই মধ্যে রাজসাক্ষী হয়ে এই মামলায় জবানবন্দিও দিয়েছেন। এই সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা, আগামীকালের রায়ের বিষয়ে আলোচনা। তার আগে বলে রাখি, সহস্রাধিক মায়ের বুক খালি হয়েছে যেই জুলাই আন্দোলনে, তেমনি শহীদ পরিবার, আপনারা নিশ্চয়ই জানেন, শহীদ নাফিসের পরিবার, অর্থাৎ নাফিসের বাবা এবং মা আজ আমাদের সঙ্গে আছেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, নাজমা আক্তার শহীদ গোলাম নাফিসের মা এবং গোলাম রহমান নাফিসের বাবা আমাদের সঙ্গে আজ আছেন, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং যেই তারুণ্যের প্রথম দাবিটা ছিল বিচার, সেই তরুণদের পক্ষ থেকে আমাদের সময় জুলাই আন্দোলনের সে সময়কার সমন্বয়ক এবং এখন যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, আপনারা নিশ্চয়ই তাকেও চেনেন, হাসিব আল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই যাব নাজমা আক্তারের কাছে। আপনার কাছে আসলে আমার কোনো প্রশ্ন নাই। বিষয়টা হচ্ছে, এই যে প্রায় 1.5 বছর হয়ে গেল ছেলে ছাড়া, এবং এই পুরো সময়টা আসলে কিভাবে গেল? আপনারা বিচারের কথা শুরু থেকেই বলছিলেন। আপনার সঙ্গে আমার যখন প্রথম কথা হয়, তখন আপনি বলছিলেন যে বিচারটা আপনি দেখতে চান। তেমন কোনো বিচার দেখতে যাচ্ছেন কিনা, অথবা আগামী দিনটাকে আসলে আপনি কিভাবে দেখতে চান? আসসালামু আলাইকুম, ধন্যবাদ যমুনা টিভিকে। আসলে দেখতে দেখতে 15 মাস চলে গেছে। হ্যাঁ, আজকে আমার আন্তর্জাতিকে আসছে 1400+। এতগুলা বাচ্চা, আমাদের কারো বাবা ভাই, কারো সন্তান হারা। তো অনেকে অনেক কিছু বলে। আমি যদি আজকে, আমার তো অনেক কিছু চাওয়া, একদম নিম্ন থেকে উপরের স্তরের সবার কাছে বলি, অল্প একটু সময়ের জন্য আমাদের হারানো সন্তানগুলা এনে দেন। বেশি না, একটা দিনের জন্য আমাদের কাছে এনে দেন, শুধু একটা দিন। আমরা তো 15 মাস পাড়ি দিলাম, শুধু একটা দিনের জন্য আমাদের সামনে এনে দেন। জানি না, তো 15টা মাস কাটাইলাম সন্তান ছাড়া। একটা দিন পার করি, মনে করি একটা দিন থেকে মুক্তি পেলাম। রাতরা যায়, একটা রাত পার করি, একটা রাত শেষ করলাম জীবন থেকে। তো এভাবেই কাটাইতেছি। এই সরকার ছিল আমাদের সরকার, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে উনি ক্ষমতায় আসছে। তো ওনার আমলে একটা বিচার দেখতে পারলাম না। আমরা স্বজন হারাদের একটাই আত্মনাদ, একটাই চাওয়া, যদি হয়তো একটু বিচার দেখতে পারতাম, তাহলে হয়তো ভাবতাম যে না, আমাদের এতগুলা প্রাণের অন্তত একটা বিচার পাইলাম। একটা বিচারও তো আজ পর্যন্ত পেলাম না। এমনকি আজকে ক্ষমতায় আছে বাচ্চারা, যাদের প্রেরণায় মাঠে নামছিল, কেউ হয়তো অর্থ নিয়ে ব্যস্ত, কেউ হয়তো ক্ষমতা নিয়ে ব্যস্ত, যেটা দেখতেছি। তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের অন্য কিছু দরকার নেই, আমরা চাই বিচার। বিচারের জন্য শহীদ পরিবার মাঠে নামছিল। তখন আমি অনেক অসুস্থ ছিলাম। নাফিজার আব্বা আমার মানা করছিল, তুমি অসুস্থ, তুমি যেও না। আমি মানা না শুনে গেলাম। যাওয়ার পরে আমরা হয়তো যমুনার সামনে যেতেছিলাম। তো আমরা তো কোনো কিছু না, আমাদের দাবি ছিল একটা, আমরা যাব ওখানে, যে আপনার বসবো আমাদের দাবিটা নিয়ে। কিন্তু পুলিশ সামনাসামনি এসে বাধা দিতেছিল। তখন বলছিলাম যে দেখেন, আমরা তো খালি হাতে আসছি, আপনাদের সাথে আমাদের কিচ্ছু না, তো আপনারা আমাদেরকে কেন আটকাচ্ছেন? ওরা এইভাবে লাঠি দিয়ে আটকাইতেছে, এভাবে আটকাবেন না, আমরা বসবো, আমরা মুখে বলবো, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই, আপনারা আমাদেরকে আটকাবেন না। ওনা করলো কি দেখেন, এখনও পুলিশ এক শহীদের মার পেটে লাথি মারল।
বাজে ভাষায় একটা গালি দিল শহীদ পরিবারে, বাজে ভাষায় একটা গালি দিল, এক শহীদের মার পেটে লাথি দিল, এমনকি আমার এমন জোরে একটা ধাক্কা দিছে, তো আমি সাথে সাথে দুইটা হাত দিয়া করেও আমার মাজাটা, আমি হয়তো সন্তান হারা ব্যথাটা যেরকম বয়ে বেড়াবো, এখন অনবরত আমার মাজাটা ব্যথা করে। আমি কিন্তু এত বড় লোক নয় যে আমি বাহিরে যা চিকিৎসা করে আসবো, আমার মাজাটা অনবরত, আমার মাজাটা আঁতু ব্যথা। তো দেখেন আমার সন্তানটা, একটা মা ঘরতে বের হইলে এভাবে একটা ছবি যদি তার চোখের সামনে পড়ে, তারপর আর পৃথিবীতে তার কিছু থাকে না। আমি যখন আমার বাসা থেকে বের হই, আমি দেখি তিতুমিরের সামনে এটা, আমার বাসার সামনে এটা, সব জায়গায়। এই যে আমার নাফিসটা 23 সালের ছবি, এই যে আমার নাফিসটাকে গুলি করা হয়েছে। তো এই সরকার ক্ষমতায় আমার নাফিজের, উনি আসার পরে হয়তো আমার নাফিজা আসছে বা ছোট ছিল, আমার নাফিজা উনারিয়া দেখে বড় হয়েছে, কবে যে ও আন্দোলনের সাথে এভাবে সম্পৃক্ত হয়ে গেছে আমি বুঝতেও পারি নাই। তো নাফিজ পরিবর্তন করে গেছে, কিন্তু একটা বিচার দেখলাম না যে এটুক সান্ত্বনা পাবো। অন্তত একটা বিচার পাইছি। আজকে 1400 শহীদ, 26,000 আহত, এতগুলা প্রাণের বিনিময়ে আজকে বিচারে কোনো কিছু দেখতেছি না। একটা খুনের জন্য যদি একটা ফাঁসি দেওয়া হয়, 1400 খুনের জন্য 1400 ফাঁসি দেওয়া উচিত এই সরকারকে, আমি মনে করি। আমি শুধু আমার সন্তানের বিচার চাই না, আমি অল শহীদ পরিবার এবং আমার আহত সন্তানগুলো এমন আছে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। তো 1400 খুনের বিনিময়ে আমি এর মাঝে একটা দেখছিলাম, কে যেন পোস্ট করছে, উনি বলতেছে যারা জ্বালাও পোড়াও করে তাদেরকে না তাদের হাত পুড়িয়ে দাও। হরতাল ব্যাপারে উনার আমলে উনি বক্তৃতা দিয়েছিল। আমাদের কি করা উচিত? তো আমাদের সরকারও এ সরকার ছিল, আমাদের সরকার, আমি জানি না, আমি একটা বিচারে কিছু দেখলাম না, পাইলাম না। জি, তো আমার নাফিস বুকে গুলিটা খেয়ে চলে গেছে, এই গুলিটা প্রতি রাতে কসকস করে আমার এই বুকটাতে বিঁধে, আমার এই বুকটাতে কসকস করে বিঁধে। আমি কতদিনে আনছি সেটাও আমি জানি না। জি নাজমা আক্তার, আমরা একটু গোলাম রহমানের কাছে যেতে চাই, নাফিসের বাবা। বিচার বলতে আসলে আপনারা কিসের অপেক্ষায়? আসামি তো পলাতক। আসলে প্রায় 1.5 বছর হয়ে গেছে। আমরা শুরু থেকে একটি কথা আমরা বারবার বলছি যে যে সমস্ত ছেলে শহীদ হয়েছে, আমরা শহীদের পিতা হিসাবে, এবং যারা আহত হয়েছে, যারা চোখ নাই, হাত নাই, পা নাই, বেশিরভাগই এইরকম পরিস্থিতি যখন দেখি তখন খুব খারাপ লাগে এবং চোখে দা জল আসে। আমরা তো আসলে শহীদ পরিবার, আর আমার ছেলে শহীদ গোলাম নাফিস, যে রিস্কার যে ছবিটা, তাদের চিকিৎসা করারও সুযোগ দেয় নাই। পৃথিবীর সরকারের লোকজন যেভাবে অ্যাটাক করছে এবং কাছে থেকে আমার ছেলেকে মনে করেন শ্যুট করছে, সে বুঝতে পারে নাই। অল্প বয়সের ছেলে, 16 বছরের ছেলে, সে বুঝতে পারে নাই। কিন্তু আজকে দেখেন এই বিচারের জন্য আমরা এই পর্যন্ত প্রায় 30 থেকে 35টা আমরা সংবাদ সম্মেলন করছি, আন্দোলন করছি, অনেক ত্যাগ স্বীকার করছি। আমাদের সাথে আমাদের আঙ্কেলটাও সংযুক্ত ছিল এবং সাধারণ ছাত্র জনতা, এবং আমরা যারা ভিকটিম পরিবার, আমরা যারা ক্ষতিগ্রস্ত, আমাদের ভিতরের যে দুঃখ কষ্ট, এটা আসলে বোঝানো সম্ভব না। যার ছেলে হারিয়েছে সে বুঝতে পারে। আর আজকে দেখেন অনেক 1.5 বছর পরে আজকে বিচারের জন্য একটা মোটামুটি কিছুটা অগ্রগতি হচ্ছে। তা আমি মনে করি এরকম বিচারটা যদি পরিপূর্ণ হয় এবং সঠিক বাস্তবায়ন হয়, আগামী সরকার, জনপ্রতিনিধি সরকার যখন আসবে তারাও সাহস পাবে না। এরকম এই যে অল্প বয়সের ছেলেদেরকে বুকের মধ্যে গুলি করার অর্ডার, নির্দেশদাতা এবং এই সমস্ত করার আর সাহস পাবে না। তা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদেরই সরকার। আমাদের আজকে যে বিচার বিভাগ যেভাবে আমাদের যে এখন যে অ্যাক্টিভ হয়েছে, আমি বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই বিচারটা যদি হয়, সারা বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবী একটা চমক দেখানো হবে
এবং সারা পৃথিবীতে মনে করে মানুষ মনে রাখবে যে বাংলাদেশের মতন যে একটা অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা, এই অল্প বয়সের ছেলেরা যে যারা শহীদ হয়েছে, তারা এই যে বুকের যে একটা কাঁপুনি, মানুষের ভিতর যে একটা হাহাকার, যদি বিচারটা সঠিক হয় এবং কিছুটা মনে করেন আমাদের মতন যারা শহীদ পরিবার, আহত পরিবার, কিছুটা হইলেও মনে করেন একটু পরিবর্তন আসবে, কিছুটা কষ্টটা একটু মানে কাটবে। তা আমি মনে করি যে ভবিষ্যতে যেন এইরকম কোনো সরকার আর না আসে, এবং সমস্ত রাজনীতিবৃন্দ আমি বিশেষভাবে অনুরোধ করি যে এইরকম যাতে আর পরিস্থিতি কখনো সৃষ্টি না হয়, যে আমাদের অল্প বয়সের ছেলেদেরকে এই যে একটা, আমি যদি এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই বা প্রেসিডেন্ট হই, আমি পুলিশের আইজি হই, সেনাপ্রধান হই, আমি মনে করি ডাইরেক্ট মনে করো অর্ডার দিব না। কেন মানবিক দৃষ্টিতে হলেও মনে করো কিছুটা পরিবর্তন, একটা মানে ভিতরে একটা, যে আমরা মুসলমান হিসেবে যে একটা ভিতরে যে একটা হৃদয় আছে, সেই হৃদয়টা থেকে প্রতিফলিত হয়। তা আমি রাজনীতিবৃন্দর কাছে একটি অনুরোধ রাখতে চাই যে ভবিষ্যতে যেন এরকম আর পরিবেশ সৃষ্টি না হয়। আজকে দেখেন 1.5 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু বিচারের জন্য কিছুটা একটু পরিবর্তন আসছে। আজকে দেখেন ফেসিবাদ সরকার ভারতে বসেও তাদের কোনো অনুশোচনা নেই। তারা একবার বলেও না যে এতটি যে 1400 শহীদ হয়ে গেছে, তার কোনো ভিতরে যে একটা ন্যূনতম পর্যন্ত যে একটা মানবিক, এই পর্যন্ত তাদের কোনো দুঃখ নাই। তারা আরও বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আরও বাংলাদেশকে মনে করে একটা উস্কে দিয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছি। আশা করি আমরা ছাত্র জনতা এবং শ্রমিক যারা আমরা অভিভাবক আছি, আমরা প্রতিহত করব এবং শক্ত হাতে প্রতিহত করব। আমাদের একটা শহীদ পরিবার একটা সোসাইটি আছে, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি, আমি সেটার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি। আমাদের বক্তব্য একটি, যে এই দেশের মধ্যে আর কোনো ফেসিবাদ সরকার যেন শক্তভাবে কায়েম করতে না পারে, সেজন্য আমরা মাঠে ময়দানে এবং সবাইকে নিয়ে প্রতিবাদ করব এবং প্রতিহত করব ইনশাল্লাহ। জি, গোলাম রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যেতে চাই ট্রাইব্যুনালের প্রসিকিউটর, ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ তানভীর আহমেদ জোহার কাছে। জোহা ভাই, আমরা আপনার সঙ্গে কথা বলবো, তার আগে আমি একটু হিস্ট্রিটা, একটু সারাংশটা বলে নিই। সেটি হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে। শেখ হাসিনার বিরুদ্ধে 5 আগস্টের পর সহস্রাধিক মামলা হয়েছে বিভিন্ন থানায়। এরপর যেটি হয়েছে, এবং সবগুলো মামলায় সে হচ্ছে প্রধান আসামি, এবং এরপর সেই সময়কার সরকারের মন্ত্রীরা এবং হচ্ছে তাদের যে হুকুম এবং নির্দেশনা বাস্তবায়ন করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা সবাই কিন্তু ঘুরে ফিরে মামলাগুলোর আসামি। কিন্তু যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচারটিতে যায়, তখন বিষয়টাকে স্পেসিফিক করার খুবই প্রয়োজন পড়ে। অর্থাৎ সেই প্রয়োজনের জায়গা থেকে এই মামলাটিকে আলাদা করা হয়েছে সুনির্দিষ্ট 5টি অভিযোগে। যে 5টি অভিযোগের প্রথম অভিযোগটি, সেটি হচ্ছে যেটি 24-এর 14 জুলাই শেখ হাসিনা গণভবনে একটি সংবাদ সম্মেলনে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলে তিনি সম্বোধন করেছিলেন, এবং সেটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন উস্কানি, প্ররোচনা এবং ষড়যন্ত্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে ট্রাইব্যুনালে। দ্বিতীয় অভিযোগ, প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা, এর সঙ্গে 3টি ফোন রেকর্ড উপস্থাপন করা হয়েছে, যেখানে তিনি সরাসরি লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগেও তিনি রাজাকারদের ফাঁসি দিয়েছেন, এবারও তিনি দিবেন, এই ধরনের কথা তিনি বলেছেন। এটি হচ্ছে মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসেবে। এটি নিয়েই আমরা মূলত তানভীর হাসান জোহার থেকে আলোচনা করতে চাই। তৃতীয় অভিযোগটি, শিক্ষার্থী আবু সাইদকে হত্যা এবং সেই হত্যার পর যে পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বারবার করে যে পোস্টমর্টেম রিপোর্ট, সেগুলোকে বদলানো এবং এই ঘটনাটি ঘটেইনি এমন কিছু একটা তৈরির চেষ্টা, যদিও পরবর্তীতে এটার সফলভাবে করা যায়নি। এটি একটি অভিযোগ। চতুর্থ অভিযোগ, আশুলিয়া 6 জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানো, যেখানে প্রসিকিউশন বলেছে ঠিক যখন লাশ পোড়ানো হয় তখনও পর্যন্ত একজন জীবিত ছিল, কিন্তু সেই অবস্থায় কিন্তু তাকে পুড়িয়ে দেওয়া হয়। পঞ্চম অভিযোগ, 5 আগস্ট সকালে চানখারপুলের শহীদ আনাস সহ 6 জনকে হত্যার যে অভিযোগ, এই সবগুলো, এই 3টি যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের উস্কানি, প্ররোচনা এবং হুকুম, এর অভিযোগেই কিন্তু বিচারটা চলে এই সময়টা ধরে। তানভীর হাসান জোহার কাছে জানতে চাই, যেহেতু আপনি ডিজিটাল ফরেন্সিকের কাজটা করেছেন, অভিযোগ 2 যেটি মোস্ট স্পেসিফিক অভিযোগ, সেখানে 3টি কল রেকর্ড আপনারা উপস্থাপন করেছেন। এই কল রেকর্ডগুলোর পাওয়া এবং সেগুলোর ফরেন্সিক করা, এবং আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে এই কথাগুলো আসলে তিনিই বলেছেন, কোনো এআই জেনারেটেড নয়,
বিভিন্ন মাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে আর কি, আপনার কাছ থেকে এটার একটা স্পেসিফিকেশন চাই। জি, ধন্যবাদ। যে বিষয়টি হচ্ছে যে আমরা যখন নিয়োগপ্রাপ্ত হই, পরবর্তীতে আমাদের ট্রাইব্যুনাল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে তারা চিঠি প্রদান করে এবং আমাদের কথোপকথনের রেকর্ড সংশ্লিষ্ট বিষয় আলামতগুলো সংগ্রহ রাখার জন্য আমাদের প্রধান প্রসিকিউটর স্যার তার স্বাক্ষরিত চিঠি সেখানে প্রেরণ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা যখন গেলাম তখন সাবেক প্রধানমন্ত্রীর কোনো টেলিফোন নাম্বার না তৎকালীন সময় স্পেশাল ব্রাঞ্চে যারা ছিলেন তারা আমাদেরকে দিতে পারেনি এবং এনটিএমসিও দিতে পারেনি। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনএসআই কর্তৃক আমি নিজে চিঠি দিয়েছি, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী নয়, আমাদের পুরো মন্ত্রীবর্গের তাদের কোনো মুঠোফোন নাম্বার তারা অফিসিয়ালি আমাদেরকে চিঠির মাধ্যমে প্রেরণ করতে পারেনি। শুধুমাত্র একটি চিঠি পেয়েছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কিছু কমিটি ছিল, সেই কমিটি নেতা নেতৃত্বের টেলিফোন নাম্বার। পরবর্তীতে আমরা 26শে নভেম্বরে আমরা মূলত সেখানে উপস্থিত হয়ে এগুলো আমরা মূলত আলামত জব্দ করার জন্য চেষ্টা করি। সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সিমের কোনো রেজিস্ট্রেশন এবং তার সিম কার নামে এবং সিরিয়ার তো অনেক দূরের কথা, কোনো কিছু আমরা পাইনি। অধিগত তদন্তে অডিট লগ থেকে যখন আমরা আরও আলোচনা করলাম, কারণ অডিট লগ হচ্ছে এমন একটি লগ আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি সেখানে সিস্টেমে থাকে সংগ্রহ, সুতরাং কেউ যদি ডিলিট করে, এডিট করে, অ্যাড করে, যাই থাকুক না কেন অডিট লগে সেটা থাকবে। যেহেতু এটা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সিস্টেমে ভেরি ক্লাসিফাইড একটি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত, তারা পরবর্তীতে যখন অডিট লগ চাওয়া হলো তখন আস্তে ধীরে আমরা বের করলাম সাবেক প্রধানমন্ত্রী কার সাথে কথা বলেছেন এবং আসলে উনি কোন কোন নাম্বারগুলো ব্যবহার করতেন এবং সেই নাম্বারগুলোর সাথে কারা কারা ট্রিগার ছিল। ইন্টারেস্টিংলি বলতে চাই যে অনেক গোয়েন্দা সংস্থা নাম্বার সেখানে ট্রিগার থাকলেও এনটিএমসিরও কিন্তু নিজস্ব ট্রিগার সিস্টেম ছিল। এনটিএমসি সেটা ট্রিগার করতে পারে কি না, সাবেক মহাপরিচালক উনি যদিও আমাদের আসামি, আমরা সেই বিষয়টা আসলে খুব অবাক হয়ে যাই। অর্থাৎ হচ্ছে রুল এক্সারসাইজ, ওভার এক্সারসাইজ করা, অর্থাৎ তার যে কাজটা না সে কাজটা তিনি করেন। সংক্ষেপে যেটুকু বলতে চাই, আমরা কল লিস্ট অ্যানালাইসিস করে দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী যে সকল ব্যক্তিবর্গদের সাথে কথা বলতেন তাদের অনেকের ফোনই আসলে ট্রিগার করা ছিল, যার কারণে সাবেক প্রধানমন্ত্রীর কণ্ঠগুলো সেখানে চলে আসে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি ট্রিগার করার কোনো তথ্য যদিও তারা স্বীকার না করলেও আমরা দেখতে পেরেছি যে সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে উনিও কিন্তু মনিটরিংয়ে আওতাভুক্ত এসে যান এবং আমরা সেটাকে জব্দ করি। জব্দ করার পর বিটিভি আর্কাইভ থেকে প্রামাণ্য কণ্ঠ সংগ্রহ করে ভ্যাটভক্স সফটওয়্যার, যেটা আন্তর্জাতিক মানের একটি সফটওয়্যার, যেটা ইন্টারন্যাশনাল সাইবার ট্রাইব্যুনালের স্বীকৃত সফটওয়্যার, সিআইডি বাংলাদেশ পুলিশ সেটা নিরীক্ষণ করে এবং যিনি পরীক্ষা করেছেন সেই পরীক্ষাটি ইতোমধ্যে আমরা বিজ্ঞ আদালতে তিনি সাক্ষী দিয়েছেন। একটি বিষয় বলতে চাই যে আমাদের টোটাল এই ফরেনসিক প্রসেসটা কিন্তু ম্যানুয়াল না, এটা সম্পূর্ণ একটা অটোমেটিক প্রসেস। বিশ্বের যে কোনো জায়গায় আপনি যদি এটিকে নিয়ে যান ফলাফল একই হবে এবং বিবিসিতে আপনারা দেখেছেন এয়ারশট এবং আল জাজিরার প্রতিবেদনে, টেক গ্লোবালের প্রতিবেদনও এসেছে, যেটা এআই জেনারেটেড সফটওয়্যার না, কণ্ঠের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, গতি, উচ্চতা এবং নিঃশ্বাস উভয় পক্ষের এবং কল ডেটা রেকর্ড এবং দুজনের বিটিএস লোকেশন সব কিছুই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং আমাদেরকে ক্রস এক্সামিনও করা হয়েছে, সন্দেহিতভাবে প্রমাণিত। এবং বিবিসি একটা আন্তর্জাতিক গণমাধ্যম তারাও সম্পূর্ণভাবে প্রমাণ করেছে যে এই কণ্ঠের ওনার। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, ওনার যে কণ্ঠ না কথোপকথন যে ওনার না, এ বিষয়েও আমরা কিন্তু কখনোই কোনো সামাজিক মাধ্যম অন্য কোনো জায়গায় অস্বীকারের বিষয়টাও কিন্তু আসেনি বা এই বিষয়ে কোনো প্রতিবাদও আসেনি। তো সুতরাং কোনো সন্দেহ নাই এটা এআই দ্বারা জেনারেটেড কোনো কণ্ঠস্বর আমরা সেখানে প্রেরণ করেছি, কারণ আমার সিসলগ, অডিট লগ এবং ফরেনসিক রিপোর্ট রয়েছে। মানে আন্তর্জাতিক কোনো মাধ্যমেই কখনো এটা আসলে চ্যালেঞ্জ করে আমি একটুখানি একটা বিষয় বলতে চাই, আমাদের যতগুলো আইটেম আমরা সাক্ষী হিসেবে দিয়েছি প্রতিটা আইটেম শুধুমাত্র অডিও না, আমাদের যে আলামত প্রতিটা আলামতই বিশ্বের যে কোনো আদালতে গৃহীত হবে এবং সে মানদণ্ডে আমরা আসলে কাজটি করেছি। জি, ধন্যবাদ। তানভীর হাসান জোহা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ব্যারিস্টার ওমর ফারুকের সঙ্গে যুক্ত হতে চাই, তিনি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন। ব্যারিস্টার ওমর ফারুক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের। ওমর ফারুক, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে যেই ট্রাইব্যুনালে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, এই ট্রাইব্যুনালটা 1973 সালের আইন অনুযায়ী গঠন করা, যেটি 2009 সালে সংশোধন করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং তখন 1971 সালের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে
সেই ট্রাইব্যুনাল গঠন করা এবং সেখানে বেশ কয়েকজনের সাজাও হয়েছে এবং অনেকগুলো রায়ও হয়েছিল। পরবর্তীতে জুলাই হত্যাকাণ্ডের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলো, নতুন করে আবারও আইন সংশোধন করা হলো এবং পুরো দুটো বিচারই আপনি দেখেছেন। এই দুটো বিচারকে আপনি আলাদা করবেন কোন জায়গা থেকে, স্বচ্ছতা এবং সব কিছুর মানদণ্ডে? প্রথমে আমি শ্রদ্ধা জানাই শহীদদের প্রতি, গর্বিত শহীদের বাবা মা আসছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আর যারা পঙ্গু হয়ে আছেন, যারা বুলেট নিয়ে শুয়ে আছেন, তাদের কথা তো আর আমরা আস্তে আস্তে ভুলেই যাচ্ছি, তাই শুরুতেই বলে নিই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনি যে প্রশ্নটা করলেন যে এই আদালতটা তো 73-তে 2009-এর পরে এটা সংশোধন করে যখন বিচার করা হলো রাজাকারের কথা বলে একটি পার্টিকুলার দলের অধিকাংশ এবং অন্য 2-1টা দলেরও কারো কারো ফাঁসি হয়েছে এবং তৎকালীন সময়ে যাদের আজকে বিচার হচ্ছে তারা সেই ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হিসেবে প্রচার করার জন্য লবিস্ট নিয়োগ করেছিল। আবার সেই ট্রাইব্যুনালের নানাবিধ প্রশ্ন, নানাবিধ অনিয়ম নিয়ে কথা বলার কারণে কন্টেম্পটেরও শিকার হয়েছেন অনেকে। আবার আরেকটা জিনিস, সেই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউশন ছিলেন আজকে তারাই অধিকাংশ অ্যাকিউজড, আর ডিফেন্স যেই লয়ার ছিল ওই ট্রাইব্যুনালে তারাই কিন্তু আজকে প্রসিকিউটর। তো সুতরাং এই ট্রাইব্যুনালকে আমি অনেক দিক থেকে আলাদাও করতে পারছি না, এই ট্রাইব্যুনাল ভাইস ভার্সা। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে লয়ের পরিবর্তন হয়েছে, লয়ের পরিবর্তন করে আজকে ট্রায়াল করা হচ্ছে। লয়ের পরিবর্তনটা যুগ যুগ ধরে হয়ে আসছে, অর্থাৎ সময় এবং স্থানের পরিবর্তনে মানুষের ডিমান্ডের পরিবর্তন হয়, মানুষের নিডের পরিবর্তন হয়, মানুষের আইন কানুনের পরিবর্তন হয়, বিচার আচারের পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আজকে যে ট্রায়ালটা হচ্ছে, ট্রায়াল হয়ে যে কালকে রায় হবে একটা মামলায়, এখানে আরও অনেকগুলো জিনিস আছে, অনেক মামলা আছে। সেই মামলাতে আজকে শহীদ পরিবাররা উন্মুখ হয়ে আছে, তারা কিছুটা প্রশান্তি পাবে। পঙ্গু যারা পরিবার তারা প্রশান্তি পাবে। যারা জুলাই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছে, জীবনের ঝুঁকি নিয়ে হয়তো বেঁচে গেছে, তারাও একটু স্বস্তি পাবে, শান্তি পাবে। ভবিষ্যৎ প্রজন্ম এক্সাম্পল হয়ে থাকবে। এই ধরনের প্রত্যাশাই আমি সবার সাথে করি, জাতি যেভাবে প্রত্যাশা করে সেভাবেই করি। আমাকে যদি ফার্দার কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। যেটা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্বচ্ছতার জায়গা থেকে পার্থক্যটা কি দেখছেন আপনি? যেমন এই ঘটনার বেলায় তো এভিডেন্সের আসলে অভাব নেই, প্রচুর এভিডেন্স ছিল। স্বচ্ছতার ব্যাপারে প্রথমেই বলি, এত স্বল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো ট্রায়াল সম্পন্ন হয়নি। আর এই ট্রায়াল স্বল্প সময়ে সম্পন্ন হওয়ার অনেকগুলো কারণও আছে। কারণ হলো যে এভিডেন্সগুলো এখানে আছে, ইভেন প্রত্যেকটা মানুষই তো এখানে সাক্ষ্য দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে আছে, প্রত্যেকটা মানুষের কাছেই তো এই অনেক বিষয় আছে। আপনি সবচেয়ে বড় ব্যাপার যে 5টা কাউন্টের কথা বলেছেন, যে এই সাভারে জীবন্ত মানুষ পুড়ে ফেলেছে, সামনাসামনি গুলি করে মানুষ হত্যা করেছে, তারপরে বিভৎসভাবে বলেছে, টেলিফোনিক কনভারসেশন পেয়েছি যে ওদেরকে বলেছি গুলি করে দিতে, হেলিকপ্টার থেকে গুলি করে দিতে, আজকে রাত্রেই হয়ে যাবে। কি জঘন্য! অর্থাৎ আমি বলছি এই এভিডেন্সগুলো এত তরতাজা, সুতরাং সেখানে অস্বচ্ছতার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। তবে আমরা 3জন আসামি কালকে রায়টা হবে, 2জনকে আপনি আনতে পারবেন না, সম্ভাবনা খুবই ক্ষীণ। একজন যিনি দেশে আছেন, ওনার কি প্রয়োজন ছিল ওনাকে রাজসাক্ষী বানানো, রাজসাক্ষী বানিয়ে ওনাকে দায় মুক্তির একটি সুযোগ দেওয়া? প্রসিকিউশন তার সাজাও চায়নি, সেটি নিয়ে অনেক কথা আছে। সেই স্বচ্ছতার জায়গায় কিন্তু অনেক কথা আছে। অনেকে বলতেছে একটা বন্দোবস্তে চলে গেছে, বাজে বন্দোবস্তের কথা আমরা শুনছি। সেটি বাদ দিলে এই ট্রাইব্যুনাল যেভাবে কাজ করেছে, আমি মনে করি গত ট্রাইব্যুনালের যে বিচারগুলো হয়েছে তার চেয়ে অনেক অনেক বেটার। আমি যদি কম্পেয়ার করি, গত ট্রাইব্যুনালে আপনি বিদেশি পর্যবেক্ষক যেতে দেওয়া হয়নি, অন্যান্যদেরকে কথা বলতে দেওয়া হয়নি, যারা কথা বলছে কন্টেম্পটের শিকার হয়েছে। আর এই ট্রাইব্যুনালে আমি জানি না কন্টেম্পটে কেউ একজনকে কি কখনো ডেকেছে কিনা, বা কোনো সমালোচনা করার কারণে বিদেশি সমস্ত পর্যবেক্ষক এখানে অ্যালাউ হয়েছে এবং সমস্ত মিডিয়া অ্যালাউ হয়েছে। ট্রায়ালটা সম্প্রচার করা হয়েছে লাইভ। আমাদের দেশে যতগুলো মিডিয়া আছে, বিদেশি কতগুলো মিডিয়া সহ সব মিডিয়া যেখানে প্রচার করেছে, লাইভ করেছে, আমরা সমালোচনা করেছি, আমরা প্রশংসা করেছি, অর্থাৎ আমরা কোথাও কোনো বাধার সম্মুখীন হইনি। পার্থক্যটা হলো গত ট্রাইব্যুনাল যে যুদ্ধ অপরাধের বিচার করেছে, যেভাবে, যে আকারে, যেই প্রকারে, মাল্টিপল হেয়ারসে নিয়ে নানাবিধ কোশ্চেনের সম্মুখীন হয়ে কাউকে যেতে দিত না এবং সম্পূর্ণ দলীয়ভাবে
এখানে হয়তো একটা প্রশ্ন উঠতে পারে যে ওই যে ভাইস ভার্সা, যেটা আগে আমি বলেছি যে আগে যারা ভূমিকায় ছিল ডিফেন্সে তারা এখন প্রসিকিউশনে, আগে যারা প্রসিকিউশনের ভূমিকায় ছিল তারা অ্যাকিউজ, তাদের ভিতর অনেকেরই বিচার হচ্ছে। এইটা হয়তো বলতে পারে যে তাহলে একই পাত্রে শুধু রসদের পরিবর্তন, এটা নিয়ে হয়তো কথা বলতে পারে। কিন্তু আমি মুদ্রা কথা বলতে পারি যে যেখান থেকেই কথা বলুক না কেন, এই ট্রাইব্যুনালের যেই প্রক্রিয়ায় বিচারটা হয়েছে, এই প্রক্রিয়া আমরা প্রত্যাশা করি সবখানে এটা ইন্ট্রোডিউস হবে, সবখানে পালিত হবে। অর্থাৎ আপনি স্বচ্ছতা, ক্যাঙ্গার কোর্ট না, গোপন কোর্ট না, অর্থাৎ আপনি যাই কিছু আসছে, যাই কিছু হচ্ছে, সবকিছু মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হয়ে সবাই জেনে গেছে, বিশ্ব মিডিয়া জেনেছে। সবচেয়ে বড় কথা, কোথাও থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। জি ব্যারিস্টার ওমর ফারুক, আরেকটা বিষয় আমার জানার আছে, যেটা হচ্ছে আসলে খুবই দরকারি। আপনি নিজেও শুনছিলেন শহীদ পরিবারের সদস্যরা তারা বিচার বলতে আসলে কি বোঝে, তারা রায়ের এক্সিকিউশনটা দেখতে চায়। এখন সেই এক্সিকিউশনটা এই মামলার ক্ষেত্রে আসলে কিভাবে করা হবে, এরপর একটি আপিলের বিষয় আছে, যেখানে আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে গেলে আসামিকে উপস্থিত থাকতে হয়। এই জায়গাটাকে আপনি একটু বিশ্লেষণ করবেন। আমি আপনাকে বলি, এই যে শহীদের মা যখন বলছে প্রত্যেক রাত্রে বুলেটটা তার বুকে বিদ্ধ হয়, উনি চোখের জল ফেলে বলতেছে একটা বারের জন্য, একটা মুহূর্তের জন্য আমার সন্তানকে এনে দাও। ইফ আমরা যদি ওনার জায়গায় যদি আমাদেরকে বসে, আমার তো চোখে পানি এসে যায়। অথচ ওনার যে বেদনাটা কত বড়, কত কি। এক্সিকিউশনের কথা বলছেন, আমি প্রশ্নটা ওখানেই রেখেছি। 3 জনের বিচার করতেছেন, 2 জনকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র জামাই আদরে রেখেছে, ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রেখেছে। নট অনলি দ্যাট, এই ট্রায়ালকে প্রশ্নবিদ্ধ করার জন্য যত আয়োজন আছে সেই দেশ করতেছে, এবং সেই দেশ আমাদের যিনি অ্যাকিউজ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের যিনি এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা একদমই ওনাদেরকে প্রোটেক্ট করে রেখেছে। তো ওখানে আনার সম্ভাবনা এতই ক্ষীণ যদি মিরাকল কিছু না ঘটে। যাকে দেশে পাওয়া গেছে, যে সরাসরি অংশগ্রহণ করেছে, যার বাহিনী সরাসরি গুলি করেছে, আপনি হুকুমদাতাকে আপনি তারপরে বিচার করবেন, ফাঁসি দিবেন, যের হুকুমে যে উইপেনটা যে শুট করেছে, ব্যবহার করেছে এবং পুড়িয়ে দিয়েছে, সেই প্রধানকে আপনি ধরার পরে আপনার কি দরকার ছিল এত এভিডেন্সের পরে তারা রাজসাক্ষী বানানো? এবং আজকে কষ্ট পাবে শহীদরা যিনি দেশে আছেন। যদি কালকে যদি রাজসাক্ষী হওয়ার সুবাদে উনি যদি খালাস পান বা ওনার আমি জানি না, তাহলে কিন্তু রক্তক্ষরণ হবে শহীদ পরিবারের, তাহলে কিন্তু রক্তক্ষরণ হবে পঙ্গু পরিবারের, রক্তক্ষরণ আমাদের হবে। আমরা কিন্তু জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে ছিলাম। আপনার মনে আছে 6 সমন্বয়কে যখন ইলিগাল ডিটেইন করে, অকাতরে গুলি হয়, তখন মঞ্জুর সহ তখন যে রিটটি হয়েছে, আমি ফরচুনেট যে আমি ওই রিটের একজন আইনজীবী ছিলাম। আমরা কোর্ট কাছারিতে বসতে পারিনি, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, গাউন খুলে ফেলা হয়েছে, আমরা পালিয়ে বেরিয়েছি। তো সুতরাং আমাদের কষ্টও আছে, ওনাদের মতো কষ্ট লাগবে না। শহীদ পরিবার যেই বেদনা, যেই কষ্ট ফিল করবো, হয়তো আমি ওই মাত্রায় ফিল করব না, কিন্তু এতটুকু তো ফিল করব যে যাকে ধরে আপনি আছে আপনার সামনে, আপনি তাকে রাজসাক্ষী বানিয়ে আপনি যদি তাকে খালাস দেন, এটি কিন্তু বহুদিন ক্ষত হয়ে থাকবে শহীদ পরিবারের কাছে, আমাদের কাছে, পুরো রাষ্ট্রের কাছে। এবং আমি মনে করি এটি একটি ব্যাড এক্সাম্পল হিসাবে এটা ট্রিট হবে। তো সুতরাং আমি বলি, ব্যারিস্টার ওমর ফারুক, আপনি ওই যে সমন্বয়কদের কথা বলছিলেন, আমাদের সঙ্গে একজন সে সময়কার সমন্বয়কও আছেন, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা একটু হাসিব আল ইসলামের কাছ থেকে জানতে চাই। বিচার সংস্কার প্রথম দাবি ছিল 5 আগস্টের পর, প্রথম একটি রায় হতে যাচ্ছে, এই বিচারটাকে কিভাবে দেখছে সমন্বয়করা? শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে এই যেই ফ্যাসিবাদী ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক একটা পরিসর বিনির্মাণ করা, যেখানে গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা কিন্তু আমরা কাঠামোগত সংস্কার কিন্তু আমরা চেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আসলে সংস্কারের যদি কথা বলতে চাই, তাহলে দেখা গেছে যে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা, একটা আসন সমঝোতার নামে কিন্তু ঐক্যমত্য কমিশন হয়েছে। ঐক্যমত্য কমিশনের কাছ থেকে কিংবা এই গভর্নমেন্টের কাছ থেকে আমরা যেই সংস্কারের প্রত্যাশাটা করেছিলাম
সেই জায়গা থেকে কিন্তু এই সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে বলা যায়। আর রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের প্রস্তাবনার নামে কিংবা সংস্কারের আলোচনার নামে তারা এক ধরনের কিন্তু আসন সমঝোতা করে নিয়েছে। তো এই যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেক বেশি আমাদের কিন্তু এই জায়গাটাতে হতাশার জায়গা রয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সংস্কারের জন্য আমরা রাজপথে আমাদের যেই সংগ্রাম রয়েছে সেই সংগ্রামটা আরও পরিচালনা করতে হবে সেটা বলে আমরা মনে করছি আর কি। তো আরেকটা যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটা হচ্ছে যে বিচার। জুলাই গণহত্যার যারা নির্দেশদাতা ছিল, যারা এটাকে ফাইন্যান্স করেছে এবং যারা এই গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, এইখানে কিন্তু তিনটা আপনি যদি বেশ কিছু ভাগ করেন তাহলে দেখবেন যে এই গণহত্যায় কারা সরাসরিভাবে সম্পৃক্ত ছিল, এই গণহত্যার কারা নির্দেশদাতা, এই গণহত্যা কারা কারা অর্থর যোগান দিয়েছে গণহত্যায়, আর এই গণহত্যার কারা বৈধতা উৎপাদন করেছে। মোদ্দা কথা বলতে কিন্তু আমরা 4টা সেগমেন্টে কিন্তু আসলে ভাগ করতে পারি। তো এই জায়গা থেকে আমাদের যেই 2টা শ্রেণীকে আসলে কখনোই এই বিচারের আওতায় আনা হচ্ছে না, যারা এই গণহত্যায় সরাসরি অর্থ দিয়ে সহযোগিতা করেছে। এই বাংলাদেশের যারা লুটেরা শ্রেণী রয়েছে, যারা বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যারা রয়েছে, যারা এই ফ্যাসিবাদের আমলে অন্যায়ভাবে দেশের সম্পদ লুট করে যারা মানে হচ্ছে সম্পদের প্রাচুর্য গড়ে তুলেছে এবং এই ফ্যাসিবাদ রেজিমকে যারা টিকিয়ে রেখেছিল এবং এই গণহত্যায় সরাসরি যারা অর্থের যোগান দিয়েছিল, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি করা হচ্ছে না। তারা বহাল তবিয়াতে কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে এবং তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা তাদেরকে সেফগার্ড দিয়ে রেখেছে। এবং গণহত্যার যে বৈধতা উৎপাদন করা হচ্ছিল, বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা দেখতাম যে কিছু শ্রেণীর বুদ্ধিজীবী ছিল, তারা আওয়ামী লীগের পক্ষে, এই ফ্যাসিবাদের পক্ষে যেভাবে বয়ান উৎপাদন করতো, যেই লেখনীগুলো তারা লিখতো, এই লেখনীগুলোও কিন্তু এই গণহত্যায় কিন্তু সম্মতি দিয়েছে, বৈধতা উৎপাদন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা 3 তারিখে পর্যন্ত 4 তারিখে পর্যন্ত এই গণহত্যার পক্ষে যারা মানববন্ধন করেছে, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি। সো বিচার যে শুধুমাত্র যে হত্যার নির্দেশ দিয়েছে, যে গুলি করেছে, সে যেরকমভাবে দায়ী, ঠিক একইভাবে যে এই গণহত্যায় অর্থের যোগান দিয়েছে, এই গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, তারা সমানভাবে কিন্তু দায়ী। সো এই জায়গাটাতে আমাদের মনে হয় যে আরও বেশি কাজ করার সুযোগটা রয়েছে এবং যাতে করে এই গণহত্যার পুরোপুরি বিচার যদি আমরা নিশ্চিত করতে চাই এবং শহীদদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আমরা তাদেরকে দিতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই প্রত্যেকটা শ্রেণীতেই যারা বিভিন্নভাবে এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। এখন দেখুন, কালকে যেই বিচারের রায়টা আমাদের সামনে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে সেই জায়গায় সাবেক যিনি আইজিপি ছিলেন তাকে করা হয়েছে রাজসাক্ষী এবং তাকে এক ধরনের দায় মুক্তি দেওয়ারও কিন্তু এক ধরনের আওয়াজ কিন্তু বা এক ধরনের আভাস কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো সেটা যদি করা হয় তাহলে আসলে কখনোই ছাত্র জনতা সেটা মেনে নেবে না এবং যার পুরোপুরি নির্দেশনা, যার কমান্ডেই হত্যাযজ্ঞটা, গণহত্যাটা হয়েছে, তাকে রাজসাক্ষী করে সে একমাত্র আপনার গ্রেফতারের মধ্যে রয়েছে, তাকেই যদি আপনি দায় মুক্তি দিয়ে দেন, তাহলে আমি শহীদ পরিবারের কাছে আপনি কি জবাবটা দিবেন? তাদের কাছে এই যে শহীদরা যে রক্তটা দিল, তাদের যে বিচার, আপনি বিচার কিভাবে করবেন? এখন দেখুন যে পার্শ্ববর্তী দেশে কিন্তু আমাদের ভারতে, আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র, তাদের সেইখানে কিন্তু বহাল তবিয়াতে কিন্তু খুনি হাসিনা এবং আসাদুজ্জামান কামাল কিন্তু পালিয়ে আসছে। এখন এই যদি কোর্ট তাদের ব্যাপারে যদি রায়ও দেয় এবং সর্বোচ্চ শাস্তির রায়টাও দেয়, এই রায়ের আপনি এক্সিকিউশনটা কিভাবে করবেন? একটা শহীদ পরিবার তো দেখতে চায়, আমাদের যারা বাবারা আছেন, মায়েরা আছেন, তারা দেখতে চায় যারা আমার সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তিটা সে দেখে যেতে চায়। সে একটু মনের শান্তিটাও তো নিশ্চিত করতে হয়। সেটাও যদি আমরা না করতে পারি, তারপর আপনার কোর্টে আপনার কাছে যে অ্যারেস্ট রয়েছে তাকেও যদি আবার দায় মুক্তি দিয়ে দেওয়া হয়, তাহলে তো আসলে এটা তো আসলে রায় হতে পারে না। আর আমরাও দেখেছি যেটা এই জায়গাটাতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক সক্ষমতারও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আপনি আপনার পার্শ্ববর্তী দেশের সাথে আপনার তো সমস্ত ধরনের যোগাযোগটা রয়েছে এবং তাদের সাথে কমিউনিকেশনটা রয়েছে, তাদের সাথে বিজনেস আপনি করছেন, সব কিছুই করছেন। তো সেই জায়গা থেকে আপনার দেশের সাথে বন্দি বিনিময় চুক্তিটা রয়েছে। তো সেই জায়গা থেকে আপনার দেশের একজন অ্যাকিউজড এবং যার বিরুদ্ধে আগামীকাল রায়ও হয়ে যাবে, তাকে আপনি দেশে আনতে পারবেন কিনা, এটা কিন্তু অনেক বেশি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও কিন্তু তাদের কূটনৈতিক সক্ষমতার কিন্তু আসলে এখানে দাবি রাখে। তো সেই জায়গা থেকে আমরা আবার দেখতে পাই কি, সাবের হোসেন চৌধুরী যে জামিনে মুক্তি পেয়ে যায়, সাবের হোসেন চৌধুরীকে কারা জামিনে মুক্তি করিয়েছে? এই উপদেষ্টা পরিষদের কারো না কারো রেফারেন্স হতে গিয়েছে। অনেক সময় আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ান আপনার নাম শুনতে পাই, তার রেফারেন্সে নাকি সাবের হোসেন চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আবার সাবের হোসেন চৌধুরী যখন দেশবিরোধী চক্রান্তে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়ে তার বাসায় বসে মিটিং করে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, তখন আবার আমরা দেখতে পাই যে পররাষ্ট্র উপদেষ্টা তার পক্ষে সাফাই গায়। তো এই ধরনের নাটকীয়তা তো আমরা দেখতে পাচ্ছি। সো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা দেখতে চাই যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, যারা সরাসরি গুলি চালিয়েছে, যারা নির্দেশ দিয়েছে, যারা এই
গণহত্যার অর্থের যোগানদাতা ছিল এবং গণহত্যা যারা বিভিন্ন লেখনির মাধ্যমে, বুদ্ধিজীবী দেওয়ার মাধ্যমে, শিক্ষকতার জায়গা থেকে যারা এই ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল এবং গণহত্যার বৈধতা দিয়েছে, তাদের সবার বিচার আমরা দেখতে চাই। জি, হাসিবকে ধন্যবাদ দিয়ে আমি তানভীর হাসান জোহার কাছে একটি প্রশ্ন জানতে চাই, এবং একই প্রশ্ন কিন্তু আমাদের কাছে ব্যারিস্টার ওমর ফারুকও করেছেন এবং কিছুক্ষণ আগে নাজমা আক্তারও আমাদেরকে যেটা বললেন, সেটা হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে বলা হচ্ছে যে রাজসাক্ষী করে তাকে এক ধরনের দায়মুক্তি দেওয়া হচ্ছে কিনা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এই যে রায়টা হবে, এই রায়ের পর ইন্টারপোলে আমরা আজকে দেখলাম প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হলো ইন্টারপোলে আবারও আরেকটা পিটিশন দেওয়া হবে, কনভিকশন পিটিশন। এর আগেও যেটা দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ইন্টারপোলের দিক থেকে কোনো সাড়া আসেনি। এই দুটো প্রশ্নের উত্তর যদি দেন। জি, ধন্যবাদ। প্রথমত যে বিষয়টি বলতে চাই যে রাজসাক্ষীর একটা আইনি ব্যাখ্যা আছে। এরকম একটা সফিস্টিকেটেড কেসে এই রাজসাক্ষীর গুরুত্বটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিভাবে? শুধুমাত্র এই মানবতা বিরোধী অপরাধ শুধু জুলাই আগস্ট না, আপনি যদি দেখেন গুম খুন থেকে শুরু করে আমাদের কিন্তু অনেক রকমের অভিযোগ এই এন্টার ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে এসেছে। তো এই জিনিসটিকে যদি আপনি লাইভলি ডেকোরেট করতে চান তাহলে কিন্তু রাজসাক্ষীর একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। পাশাপাশি আমাদের ডিজিটাল আলামত আছে। ডিজিটাল আলামতটা কি? আমাদের নিরীহ ছাত্র জনতা কাদেরকে কোন অফিসার ট্রিগার করেছিল, তার রেডিও লোকেশন নিয়েছিল, তাকে পিক করেছিল, তাকে কোনো অফিসে নির্যাতন করা হয়েছিল কিনা, প্রতিটি লোকেশন কিন্তু আমাদের এসে গিয়েছে। এখন রাজসাক্ষী কে হবে না হবে এই বিষয়টা নিয়ে আমাদের লানেট স্যার যে কথাটি বলেছেন এটা আসলে পার্সপেক্টিভের ইস্যু। এখানে যে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে সবাই তো পলাতক, উনি যেহেতু পুরো জিনিসটা কনফেস করেছেন। এবং আরেকটা ব্যাপার একটু বলতে চাই, আমরা ফোন কনভারসেশন এবং বিভিন্ন রকমের খুদে বার্তাতেও দেখেছি এখানে কিন্তু অনেক কিছু ওভার কমান্ডিং করা হয়েছে। অর্থাৎ হচ্ছে যে শুধুমাত্র যে আইজিপি সাহেবের নির্দেশেই যে সব কিছু হয়েছে ব্যাপারটা তাও না, কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা প্রদান করছেন এবং তাকে কনফার্ম করা হচ্ছে অর্ডার ডান। তো এই জন্য বিভিন্ন প্রেক্ষাপট বিচার বিবেচনা করে এবং আমাদের এই মানবতা বিরোধী আমাদের আইসিটিভিটি কেসে খুব গুরুত্বপূর্ণ সাক্ষীটাকে আসলে আরও দালালি করার জন্য আইনি গুরুত্বের কারণে ওনাকে আসলে রাজসাক্ষী করা হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই ইন্টারপোলের ব্যাপার। ইন্টারপোল সবসময় একটু সাড়া নিতে সবসময় একটু সময় নেই এবং এখানে কিছু রাষ্ট্র এবং গণতন্ত্রের এবং কূটনৈতিক বিষয়গুলো থাকে। তারপরও ইন্টারপোলও কিন্তু অনেক ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় এবং সেই প্রোগ্রামে কিন্তু বাংলাদেশ পুলিশও যায় এবং তারাও কিন্তু আমাদের সিঙ্গাপুর বা দুবাইতে এসে তারাও আমাদের ক্লাস নেয়, বিশেষ করে বিভিন্ন ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম নিয়ে। তো সেক্ষেত্রে আমি এটুকুই বলতে চাই, আমি আশা করি এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের জাজমেন্টের পর ইন্টারপোল অবশ্যই এই বিষয়ে সাড়া দেবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই ব্যারিস্টার ওমর ফারুকের কাছে আরেকবার। সেটি হচ্ছে কিছুক্ষণ আগের একটি নিউজ, আপনি নিজেও দেখেছেন নিশ্চয়ই, যেটা আসলে কোন থ্রুতে আমি বলছি, আমাদের নাফিসের মা যেটি বলছিলেন সেটি হচ্ছে যে আর যেন রাষ্ট্রীয় বাহিনী কার উপর এইভাবে চড়াও না হয়। কিছুক্ষণ আগের একটি নিউজ যেখানে দেখা যাচ্ছে ডিএমপি কমিশনার তিনি বলছেন আগুন ককটেল হামলাকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা, প্রয়োজনে গুলি করারও নির্দেশ দিয়েছেন। এই যে পরিবর্তিত বাংলাদেশ, নতুন বাংলাদেশে এই ধরনের কঠোরতা কতটুকু আসলে মানে আইনসঙ্গত? এটি তো প্রথমে ওনারা ওনাদের যে সক্ষমতা অর্থাৎ প্রিভেনশন, এটি বলার মানেই হচ্ছে ওনাদের ওই সক্ষমতা নাই। তাছাড়া আপনি যখন একটা দায়িত্বে থাকবেন তখন যেই শব্দ ব্যবহার করবেন এই শব্দটা কি আপনার এই অপরাধের সাথে বা মাত্রার সাথে যায় কি যায় না, এগুলা বোঝার যদি ক্ষমতা না থাকে তাহলে তো ওই যে আমাদের দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। আপনি দুষ্টকে দমন করবেন, সেই জন্যই আপনাকে রাখা হয়েছে। সেই রাখার জন্য আপনার অনেকগুলো মেজার নিতে হবে। যেমন আমরা গুলিবন্ধের রিটে আমরা তখন বলেছি কোর্টকে যে সরাসরি আমার চেস্ট গুলি করতে পারবে না, প্রথমে আমাকে গরম পানি দিবে, তারপরে আমাকে ফাঁকা গুলি করবে, তারপর টিয়ার সেল মারবে। ইভেন যদি একদমই মুখোমুখি হয়, যদি কোনো বাহিনী মনে করে তার লাইফ থ্রেটে তার একদম হাঁটুর নিচে একদমই লাস্ট সে ওখানে ফায়ার করবে। অনেকগুলো স্টেপ আছে, পিআরবি বলেন, আমাদের প্যানেল কোডে বলেন, ওগুলো প্রেসক্রাইব করা আছে। এগুলা আমি জানি না ওনারা পড়েন কিনা। তো এগুলা এই যে এই শব্দ, এই বাক্য, এগুলা কিন্তু খুব একটা আজে বাজে জিনিস। কার্যত যেই সন্ত্রাসগুলো হচ্ছে, কার্যত যে খুন খারাপিগুলো হচ্ছে, সেগুলোকে কিভাবে মিনিমাইজ করে কন্ট্রোল করা যাবে সেদিকে নজর না দিয়ে এইসব কথাবার্তা বলাটাই আমাদের সবচেয়ে বড় বাজে জিনিস, সবচেয়ে বড় খারাপ জিনিস। কিন্তু আপনি এটার সাথে কিন্তু জুলাইয়ের কম্পেয়ার করবেন না যে জুলাইয়ে তখন এটা এই ধরনের কথা বলা হয়েছে দেখে এখনো বলা হয়েছে।
জুলাইয়ে এই ধরনের কথা বলা হয়ে যদি অ্যাকশনে না যেত, আমাদের এতগুলো লোক মারা যেত না। জুলাইটা আলাদা জিনিস। অর্থাৎ আমরা এতগুলো প্রাণ, এত কিছু হওয়ার পরও আমরা ইট পাথর ধরে কান্নাকাটি করেছি। আমরা গিয়ে রেল লাইনের ওখানে যেটা 1 কোটি টাকার, সেটাকে বলছি যে আমরা 300 কোটি টাকা নষ্ট হয়ে গেল, আমার জাতি গেল, যায় গেল, বিটিভি গেল, এটা গেল, কত কিছু, এগুলো আমাদেরকে ট্রমাটাইজ করেছে। যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে আজকে যে আমাদের ফরেন্সিকের যিনি এসছেন উনিও বলছেন অনেক এভিডেন্স মামুন সাহেবের কারণে হয়েছে না। আমরা তো ওনার এভিডেন্স রিভিলড হয়েছে, মিডিয়াতে এসছে, অর্ডিনারি কথা বলেছেন, উনি কারোর উপর তেমন দায়ও দেন নাই। অর্থাৎ ওনার এখানে রাজশাহী হওয়া না হয় ইরিলেভেন্ট। এজ এ লয়ার হিসেবে আমি বলতে পারি যে যেটি আমার সামনে এসছে, আমি জানি না গোপনে আর কিছু আসছে কিনা, তবে এখনো এটা জাজ সাহেবের ডিসক্রেশন। আমি মনে করি জাজ সাহেবরা যখন বিচার করেন তখন অনেকগুলো ফ্যাক্টর মাথায় রেখেই বিচার করেন। অর্থাৎ মোস্ট ডিজায়ারেবল পানিশমেন্ট একটা কথা আছে, সেটিও ওনারা মাথায় রাখবেন। আর সবচেয়ে আজকে আমি বারবার বলতেছি, আজকে যদি আসাদুজ্জামান খানের কথা বলেন, ওনার তো রাইফেল হাতে নেয় নাই। আজকে যদি যাদের কথা বলতেছেন, ওনারা ওনারা অর্ডার করেছেন, নানাবিধভাবে অর্ডার করেছেন, সেই কারণে ওনারা ক্যাপিটাল পানিশমেন্ট পাবেন। কিন্তু যে অর্ডারটা এক্সিকিউট করেছে উনি কি শপথবদ্ধ নাকি ওনার অর্ডার এক্সিকিউট করতে হবে? উনি তো ওনার স্বাধীনভাবে, উনি একজন আইজিপি হিসাবে কাজ করবেন, ওনার বাহিনী কাজ করবে সিটিজেনকে প্রোটেকশনের জন্য। আজকে যদি উনি সেই সময় প্রোটেকশন না করে উনি রিজাইন করতেন, উনি বলতেন যে সরি, আমি আমার সিটিজেনের উপর গুলি করতে পারবো না, আর্মিরা দরবার হলে করে নাই। তো সুতরাং আমার আজকে যাকে আজকে রাজসাক্ষী বানিয়েছেন, উনি যদি কোনো কারণে কোনো অবস্থায় যদি খালাস পেয়ে যান, আমি মনে করি এটা বিগ কোশ্চেনের জন্ম দিবে। অন্তত আমার কাছে বিগ কোশ্চেনের জন্ম দিয়েছে। আগেও এই কথাটা আপনি বলছিলেন, হ্যাঁ আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা আবার একটু ফিরতে চাই গোলাম রহমানের কাছে, শহীদ গোলাম নাফিসের বাবা। সেটা হচ্ছে নাফিসের যে ঘটনাটা, নাফিস যেদিন শহীদ হলো ফার্মগেটের যে জায়গাটাতে, আমরা যে ছবিটা দেখি, এই ছবির মধ্যে অনেককে আইডেন্টিফাই করা যায়। আপনার এই নাফিসের ঘটনাটা নিয়ে, শুধুমাত্র নাফিসের ঘটনাটা নিয়ে যে বিচারিক প্রক্রিয়া, সেটার আসলে কতটুকু অগ্রগতি? ধন্যবাদ। আসলে আমি অনেকবারই এই কথাটা বলছি যে স্যারে যে কথাটা বলছে যে যখন মনে করেন আমার ছেলেকে গুলি করে মনে করেন রিস্কাতে তুলছে, কিন্তু সেখানে মনে করেন অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু একটা পুলিশ যখন মনে করে হাত দিয়ে এইভাবে মনে করে তাকাচ্ছে, সে কি ভালো বলছে না খারাপ বলছে? আমি এই কথাটা মনে করেন অনেকবার যখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাই, বারবার এই কথাটা বলি যে এই পুলিশকে আপনারা কেন অ্যারেস্ট করছেন না, তাকে কেন আপনার আইনের আওতায় আনছেন না, এবং তাকে কেন জিজ্ঞাসাবাদ করছেন না? কিন্তু আসলে অনেক দুঃখের বিষয়, আজও পর্যন্ত কোনো সাড়া পাই নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে আগামী দিনে একটা রায় হতে যাচ্ছে, যে স্যারে যে কথাটা বলল যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বাইরে ভারতে, পাশাপাশি দেশে ভারতে আছে। আজকে আইজিপি মহোদয় রাজসাক্ষী হয়েছে। যদি তাদের ফাঁসি হয় দুইজনের, আর রাজসাক্ষী মনে করে যে পুলিশের আইজিপি, সেই যদি জামিনে বেরিয়ে আসে বা কোনো প্রকার তাকে সাধারণ ক্ষমা হিসেবে মনে করে ঘোষণা করে, কিন্তু আমাদের যে শহীদ পরিবার এবং আহত পরিবার, আর আমরা যারা যে ভিকটিম পরিবার, এর থেকে আরও বেশি কষ্ট পাব। তাইলে এরপরে মনে করেন আমাদের বিচারের প্রতি আমাদের আর কোনো মানে বিশ্বাস থাকবে না। যে এইভাবে যে প্রথম রায়ে যদি মনে করেন 3 জন ভিতরে মনে করেন 1 জন অ্যারেস্ট আছে, তাকে যদি মনে করে সাধারণ ক্ষমা ঘোষণা করে বা রাজসাক্ষী হিসাবে দিয়েছে, বা কোর্টের এখনের সিদ্ধান্ত, আইনের সিদ্ধান্ত, আমরা সাধারণ মানুষ হিসাবে বলি, কিন্তু তখন যদি এদেরকে মনে করে রাজসাক্ষী হিসাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে, তাহলে আমাদের ভিতরে কিন্তু যে আগুনটা আবার নতুন করে জন্ম সৃষ্টি হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকবার ফিরতে চাই তানভীর হাসান জোহার কাছে। সেটি হচ্ছে, আগামীকাল যেই মামলার রায়টি হবে, সেই মামলার রায়ের পরেও তো বিচারাধীন আরও 9টি মামলা আছে, তার মধ্যে 3টি মামলা এর মধ্যে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। এই মামলার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট পরবর্তী অন্যান্য মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ায় কি কি কাজে লাগতে পারে?
জি ধন্যবাদ। এখানে একজন কমান্ড স্ট্রাকচারে কিন্তু একজন কমন ব্যক্তি আছেন এবং সেটা কিন্তু ফ্লোচার্ট আকারে এক্সিকিউশন হয়েছে, স্প্রেড হয়েছে। তো বাকি যে 9টি মামলা, সেই 9টি মামলাতেও আমরা কিন্তু অনেক অডিও ক্লিপ এবং জিপিআরএস, জিপিএস এবং টাওয়ার ডাম টেকনোলজি, অর্থাৎ আপনার ফোন না আসলেও আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনি কিন্তু রিপোর্টেড হয়ে গেছেন আন্ডার দ্য টাওয়ার স্পেসিফিক সেকেন্ডে। সেটা ওয়ার্ল্ড ওয়াইড খুব অ্যাকসেপ্টেড একটা এভিডেন্স এবং আমি আশা করছি যে আমাদের এইটার যে এক্সপেরিয়েন্স এবং এটার সাথে রেলিভেন্ট আমরা যেভাবে ডকুমেন্টেশন করেছি, 54টা সাক্ষ্য দেওয়া হয়েছে, অডিও ভিডিও ক্লিপ থেকে শুরু করে আমাদের রেলিভেন্ট লোক যারা ছিলেন তাদের সকলের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তাদেরকে ডিফেন্স ক্রসও করেছে। তো এই এক্সপেরিয়েন্স এবং এই ডিজিটাল উপাত্তগুলো আমাদের পরবর্তী মামলায় কাজে লাগবে এবং এটা অকাট্য এবং সন্দেহাতীত প্রমাণ হিসেবে গৃহীত হবে বলে আমরা আশা করছি। আবার ব্যারিস্টার ওমর ফারুকের কাছে একটু যেতে চাই। আমরা একদম শেষ দিকে আছি, খুব সংক্ষেপে যদি বলেন, এই মামলায় তো আপিল করার সুযোগ আছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, কিন্তু শেখ হাসিনার বেলায় এই আপিল করার কি আদৌ কোনো সুযোগ থাকছে কিনা যদি সে পলাতকই থাকেন? না, পলাতক থাকলে তো উনি পারবেন না, উনি তো অ্যাফিডেভিট করতে পারবেন না, উনি ওকালতনামায় সই দিতে পারবেন না, উনি তো ফিউজিটিভ। তো এটা ফুল স্টপ। আর উনি যদি না এসে যদি অ্যাপিল না করেন 30 দিন পরেই তো এটা অ্যাপিলের মেয়াদও শেষ হয়ে যাবে। আর অ্যাপিলের ডিভিশনে যেতে হবে। ইভেন যিনি আছেন আমাদের আইজিপি মামুন সাহেব, ওনার যদি কোনো সাজা হয় তাহলে কিন্তু প্রসিকিউশন অ্যাপিল করতে পারবে, কিন্তু শুরুতেই প্রসিকিউশন তো ওনার কোনো সাজার ডিমান্ডই করেননি। তো সুতরাং সেক্ষেত্রে আমি জানি না এটা স্টপেল হবে কিনা, বাধা হবে কিনা, বাট আমি মনে করি আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই হাসিবুল ইসলামের কাছে, খুব সংক্ষেপে আগামীকালের রায়ের কি প্রত্যাশা? আগামীকালের রায়ের আমাদের যেটা প্রত্যাশা সেটা আমরা হচ্ছে যাতে করে খুনি হাসিনার এবং আসাদুজ্জামান খান কামালের যেই রায়টা আসতেছে সেই তাদেরকে সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয়, মানে সর্বোচ্চ শাস্তির যেই রায়টা আছে সেটা যাতে দেওয়া হয় সেই ব্যাপারে আমাদের প্রত্যাশা থাকবে। এছাড়া আমরা আরেকটা কথা খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই গণহত্যার সাথে যারাই যেভাবে সম্পৃক্ত ছিল না কেন, তারা হতে পারে অনেক ক্ষমতাবান কিংবা বিভিন্ন বিজনেস জায়ান্ট হতে পারে। তো আমরা একটা কথা খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই গণহত্যায় যারা যেভাবে সম্পৃক্ত ছিল না কেন, অর্থ প্রদানের মাধ্যমে কিংবা বিভিন্ন কলাম লেখনী কিংবা যে সকল শিক্ষকরা সরাসরি যেভাবে সম্পৃক্ত ছিল, প্রত্যেককেই আমরা বিচারের মুখোমুখি করব। এবং আমরা একটা কথা খুবই সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের যে সকল ভাইয়েরা আমাদের জন্য জীবন দিয়ে গেছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং আমরা যেটা মনে করি আমাদের কোনো পিছুটান নেই, আমরা যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত রয়েছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা নাজমা আক্তারের কাছে ফিরতে চাই। একদম শেষ কথা আপনি বলেন, আমার আসলে কোনো প্রশ্ন নাই আগামীকালের রায় নিয়ে। আগামীকালের রায় যেন, রায় খালি আমরা শুনলে তো হবে না, রায় কার্যক্রম করতে হবে। উনি বাইরে আছে, বাইরে থেকে আনার কোনো প্রসেস নাই, উনাকে বাইরে থেকে আনা হবে, আইনা রায় কার্যকর করা হবে। রায়ও চাই সর্বোচ্চ বিচার যা হতা, ফাঁসি, খুনের বদলে খুন, ওনার ফাঁসি, প্লাস উনি দেশের বাইরে আছে, ওনাকে আনা হবে। উনি দেশের বাইরে থেকে লোকগুলো আনছে না, এমন দেখা গেছে অনেকের ফাঁসি হয়েছে তারা কোনো দোষী ছিল না, যেটা শুনছি। আমি রাজনীতি বুঝি না, এখন আমি বুঝি আমার আহত শহীদদের সন্তানের রক্তের বিনিময়ে ওদের রক্তের দাবি যদি আমি না করি, আমি যে আমার নাফিজের কাছে কি বিচার দিই, কি বলবো? আমার তো কিছু বলার, ও তো আমাকে জিজ্ঞেস করবে যে আম্মু আপনারা তো ছিলেন, কি করছেন? তো রায়ও চাই সর্বোচ্চ, হাসিনা যেই জায়গাতে থাকুক না কেন ওখান থেকে ওনাকে আনবে, আইনা রায় কার্যকর করবে। জি, এটাই আমাদের সঙ্গে আজ রাজনীতিতে আপনারা যারা যোগ দিলেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখন অপেক্ষাটা আসলে ঘন্টার। আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সময় দিয়েছে ঠিক 11টায়, হয়তো বা 11:30 নাগাদ এই যে ঐতিহাসিক যে রায়টি হতে যাচ্ছে সেই রায়টি সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনাল থেকে, এবং যেই রায় দেখার অপেক্ষায় পুরো জাতি এবং পুরো বিশ্ব, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা চলে গেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছেন, তাদের সবার যে চাওয়া, সেই চাওয়ার রায়টা হয় কিনা সেটাই দেখার অপেক্ষা। আমাদের সঙ্গেই থাকবেন, রাজনীতির কোনো শেষ নেই, তাই চলতেই থাকবে আমাদের এই আয়োজন। আবারও দেখবেন আগামী বৃহস্পতিবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।